আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় লেনদেন। তো এই অধ্যায়ে আমরা আগে বেসিক সম্পর্কে জানবো, এরপর হচ্ছে যে আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলো সমাধান করব। তো আমরা প্রথম মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় পার্থক্যটা জানি। এখানে মুনাফা জাতীয় লেনদেন বলতে কি আর মূলধন জাতীয় লেনদেন বলতে কি বোঝায়, এটা আমরা শিখব। যেমন মুনাফা জাতীয় লেনদেন হচ্ছে ব্যবসায়ী এমন কিছু লেনদেন হয় যেগুলো ব্যবসায়ী দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য হয়ে থাকে, যেটা স্বল্পমেয়াদী। তাহলে আমরা প্রথম পার্থক্যটা লিখতে পারি যে ব্যয়গুলো স্বল্পমেয়াদী হয়ে থাকে। স্বল্পমেয়াদী স্বল্পমেয়াদী মিনিংটা হচ্ছে যে ব্যয় 1 বছরের কম সময়ের জন্য হয়ে থাকে। 1 বছরের কম সময়। এরপরে কিন্তু মূলধন জাতীয় লেনদেনগুলো হচ্ছে যেগুলো সাধারণত দীর্ঘ সময়ের জন্য হয়ে থাকে, সাধারণত 1 বছর অধিক সময়ের জন্য। তাহলে আমরা লিখতে পারি দীর্ঘমেয়াদী। দীর্ঘমেয়াদী 1 বছরের বেশি সময়ের জন্য। বেশি সময়ের জন্য। এরপর আমরা বলতে পারি যে মুনাফা জাতীয় লেনদেনগুলো সাধারণত নিয়মিত হয়ে থাকে, যেহেতু এটি ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে হয়ে থাকে। তাহলে আমরা বলতে পারি এটা নিয়মিত হয়ে থাকে। আর দীর্ঘমেয়াদী লেনদেনগুলো যেটা অনিয়মিত হয়ে থাকে। নিয়মিত হয়ে থাকে। এরপরে মুনাফা জাতীয় লেনদেনগুলোর অঙ্কের পরিমাণ সাধারণত ছোট হয়। তাহলে টাকার পরিমাণ তুলনামূলকভাবে ছোট। তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে। ছোট হয়। আর মূলধন জাতীয় লেনদেনগুলো টাকার পরিমাণ সাধারণত বেশি বা বড় হয়ে থাকে। টাকার পরিমাণ বড় হয়ে থাকে। তাহলে আমরা মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় লেনদেনের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। মুনাফা জাতীয় লেনদেনগুলো সাধারণত স্বল্পমেয়াদী হয়ে থাকে, যেগুলোকে বলা হয় চলতি খরচ, যেটা ব্যবসায় নিয়মিত হয়ে থাকে, টাকার পরিমাণ তুলনামূলকভাবে ছোট হয়। আর অপরদিকে মূলধন জাতীয় লেনদেনগুলো দীর্ঘমেয়াদীর জন্য হয়ে থাকে, যেটা আমরা বলতে পারি সাধারণত 1 বছরের অধিক সময়ের জন্য হয়ে থাকে। এটি অনিয়মিত হয়। অনিয়মিত বলতে এটা বছরে বারবার ঘটে না, যে কোনো নির্দিষ্ট সময়ের জন্য একবার ঘটে থাকে, এবং যার টাকার পরিমাণ সাধারণত বড় হয়ে থাকে। এটা ছিল আমাদের মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় লেনদেনের পার্থক্য। তো এই অধ্যায়ে আমাদের পূর্ণাঙ্গ বিস্তারিত জানতে হলে আমাদের কিছু টপিক সম্পর্কে জানতে হবে আগে। তো চলুন আমরা ওই টপিকগুলো নিয়ে আলোচনা করি। তো চতুর্থ অধ্যায়ের যে টপিকগুলো আমাদেরকে জানতে হবে সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন 1 বলতে পারি মূলধনকে জানতে হবে। 2 হচ্ছে মূলধন জাতীয় আয় সম্পর্কে জানতে হবে। 3 হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। 4 মুনাফা জাতীয় প্রাপ্তি। 5 মুনাফা জাতীয় আয়। এরপরে 6 মুনাফা জাতীয় প্রদান। এরপরে 7 মুনাফা জাতীয় ব্যয়। এরপরে 8 বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই চতুর্থ অধ্যায়ে
এই চতুর্থ অধ্যায়ের অবশ্যই আমাদের এই 8টা টপিক সম্পর্কে জানতে হবে যদি আমরা পরবর্তীতে সৃজনশীলগুলো সমাধান করতে চাই। তাহলে আমাদের প্রথম টপিকটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, দ্বিতীয় হচ্ছে যে মূলধন জাতীয় আয়, তৃতীয় হচ্ছে যে মূলধন জাতীয় ব্যয়, চতুর্থ মুনাফা জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় ব্যয় এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। আসলে মূলধন জাতীয় প্রাপ্তি বলতে কি বোঝায়, মুনাফা জাতীয় আয় বলতে কি বোঝায়, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। চলেন শুরু করি। তো সর্বপ্রথম আমরা আলোচনা করব মূলধন জাতীয় প্রাপ্তি নিয়ে। আসলে মূলধন জাতীয় প্রাপ্তি কাকে বলে বা মূলধন জাতীয় প্রাপ্তি কি? মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যেই সকল প্রাপ্তি অনিয়মিত টাকার পরিমাণ বড় এবং দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি বলতে হচ্ছে যে সকল প্রাপ্তি অনিয়মিত হয়, টাকার পরিমাণ বড় হয় এবং দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যায়, ওই সমস্ত লেনদেনকে মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়। যেমন আমরা বলতে পারি, উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন এক, প্রতিষ্ঠানে মূলধন আনয়ন মূলধন জাতীয় প্রাপ্তি। তা লিখতে পারি মূলধন আনয়ন মূলধন জাতীয় প্রাপ্তি। দুই, যদি ব্যবসায়ের প্রয়োজনে ঋণ গ্রহণ করা হয় তাহলে আমরা লিখতে পারি ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক হতে ঋণ গ্রহণ, এটাও আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তিন হচ্ছে যে সকল প্রকার স্থায়ী সম্পত্তি বিক্রয়, তাহলে আমরা লিখতে পারি সকল প্রকার স্থায়ী সম্পত্তি বিক্রয়, এটাও আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে যে মূলধন আনয়ন মূলধন জাতীয় প্রাপ্তি, ব্যাংক হতে ঋণ গ্রহণ একটি প্রতিষ্ঠানের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি, সকল প্রকার স্থায়ী সম্পত্তি, যে কোনো ধরনের স্থায়ী সম্পত্তি যখন বিক্রি করব সেটাও আমাদের জন্য মূলধন জাতীয় প্রাপ্তি। যেমন আসবাবপত্র বিক্রয়, দালান কোঠা বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়, ভূমি বিক্রয় ইত্যাদি স্থায়ী সম্পত্তি বিক্রি করলে যে টাকাটা আসবে সেটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এবার আমরা মূলধন জাতীয় আয় নিয়ে আলোচনা করব। দুই হচ্ছে মূলধন জাতীয় আয়। আসলে মূলধন জাতীয় আয় কি? মূলধন জাতীয় আয় হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির যে অংশটুকু প্রতিষ্ঠানের প্রকৃত লাভ। তাহলে আমরা লিখতে পারি মূলধন জাতীয় প্রাপ্তির যে অংশটুকু প্রতিষ্ঠানের প্রকৃত লাভ, সেটা হচ্ছে যে মূলধন জাতীয় আয়। যেমন বলা যেতে পারে, আমাদের একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন পুরাতন যন্ত্রপাতি, পুরাতন মেশিন 50,000 টাকায় কিনে সেটি 60,000 টাকায় বিক্রি করার ফলে 60,000 টাকা বিক্রি করার ফলে যে অতিরিক্ত 10,000 টাকা লাভ হয়েছে,
সেটি সেটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি, সেটি মূলধন জাতীয় আয়। তাহলে আমরা লিখছি পুরাতন মেশিন, মানে আপনি একটি মেশিন 50,000 টাকা দিয়ে ক্রয় করে সেটি যদি আমরা 60,000 টাকা বিক্রি করেন, সেটা সে যে অতিরিক্ত 10,000 টাকা আপনার লাভ হয়েছে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তাহলে হচ্ছে যেমন আমরা বলতে পারি 60,000 টাকা বিক্রি করছি কিন্তু আমার ক্রয় মূল্য ছিল 50,000 টাকা, তাহলে আমার এখানে লাভ হয়েছে 10,000 টাকা। এই যে অতিরিক্ত যে 10,000 টাকা লাভ হয়েছে সেটাকে বলা হয় মূলধন জাতীয় আয়। কিন্তু এখানে যে 60,000 টাকায় যন্ত্রপাতি বা মেশিনটা বিক্রি করা হয়েছে সে পুরো 60,000 টাকাটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, আর 60,000 টাকা বিক্রি করার কারণে যে অতিরিক্ত 10,000 টাকা লাভ হয়েছে সেটাকে আমরা বলতে পারি মূলধন জাতীয় আয়। এবার আমরা 3 মূলধন জাতীয় ব্যয় নিয়ে আলোচনা করব। মূলধন জাতীয় ব্যয়। আসলে মূলধন জাতীয় ব্যয় বলতে কি বোঝায়? মূলধন জাতীয় ব্যয় হলো কোনো একটি স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে কোনো একটি স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে একদম সংস্থাপন পর্যন্ত কিংবা ব্যবহার উপযোগী করে তোলা পর্যন্ত সকল খরচকে মূলধন জাতীয় ব্যয় বলা হয়। তাহলে আমরা লিখছি কোনো একটি স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে সংস্থাপন পর্যন্ত বা ব্যবহার উপযোগী করে তোলা পর্যন্ত সকল খরচকে মূলধন জাতীয় ব্যয় বলে। তাহলে যেমন আমরা যেমন বলতে পারি, যেমন মেশিন ক্রয়, মেশিনের পরিবহন খরচ, মেশিনের আমদানি শুল্ক, মেশিন সংস্থাপন ব্যয়। এই সমস্ত খরচগুলোকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা সহজে বলতে পারি কোনো একটা স্থায়ী সম্পত্তি ক্রয় থেকে শুরু করে একেবারে সংস্থাপন পর্যন্ত অথবা সেই মেশিনটা ব্যবহার উপযোগী করে তোলার পর্যন্ত যত প্রকারের খরচ হবে সকল খরচকে মূলধন জাতীয় ব্যয় হিসাবে ধরা হবে। যেমন মেশিন ক্রয়, মেশিনের পরিবহন, নতুন মেশিন আমদানি শুল্ক, নতুন মেশিনের সংস্থাপন ব্যয়, এই সমস্ত খরচকে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়। আমাদের মূলধন জাতীয় লেনদেনগুলো শেষে এখন আমরা মুনাফা জাতীয় লেনদেনগুলো নিয়ে আলোচনা করব। যেমন বলা হয়, মানে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যে অর্থগুলো পাওয়া যায় নিয়মিত, সেগুলোকে বলা হয় মুনাফা জাতীয় প্রাপ্তি। যেমন আমরা বলতে পারি পণ্য বিক্রয় করলে যে অর্থ আসবে সেটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। এরপর আমরা বলতে পারি ভাড়া প্রাপ্তি, সেটাও মুনাফা জাতীয় প্রাপ্তি। এরপর আমরা বলতে পারি কমিশন প্রাপ্তি, সেটাও আমাদের হচ্ছে যে মুনাফা জাতীয় প্রাপ্তি। এরপর আমরা বলতে পারি বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটাও আমাদের হচ্ছে যে মুনাফা জাতীয় প্রাপ্তি। এরপর আমরা বলতে পারি যে বাট্টা প্রাপ্তিও আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে এই সমস্ত জিনিসগুলো হচ্ছে যে আমাদের মুনাফা জাতীয় প্রাপ্তি। আমাদের 5 নম্বর টপিক হচ্ছে মুনাফা জাতীয় আয়। আসলে মুনাফা জাতীয় আয় কি? মুনাফা জাতীয় আয় হচ্ছে যে মুনাফা জাতীয় প্রাপ্তির যতটুকু শুধুমাত্র চলতি বছরের সাথে সম্পৃক্ত থাকবে সেগুলোকে আমরা বলবো মুনাফা জাতীয় আয়। তাহলে আমরা কি বললাম? মুনাফা জাতীয় প্রাপ্তি যে অংশটুকু শুধুমাত্র চলতি বছরের জন্য
চলতি বছরের সাথে সম্পৃক্ত থাকবে বা চলতি বছরের জন্য দেয়া হবে, সেগুলোকে আমরা মুনাফা জাতীয় আয় বলবো। যেমন আমরা বলতে পারি যে কমিশন পাওয়া গেল, কমিশন পাওয়া গেল 12,000 টাকা, 12,000 টাকা। কিন্তু লেখা আছে যে যার মধ্যে 2,000 টাকা আগামী বছরের জন্য, এখানে যে 12,000 টাকা পাওয়া গেল সেটাকে আমরা বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি। এই টোটাল 12,000 টাকা মুনাফা জাতীয় প্রাপ্তি। কিন্তু এই 12,000 টাকার ভিতরে 2,000 টাকা হচ্ছে যে আগামী বছরের জন্য, মানে পরবর্তী বছরের জন্য। তাহলে এখানে আমাদের মুনাফা জাতীয় আয় কত? তাহলে আমরা বুঝতে পারি যে 12,000 টাকা হচ্ছে যে আমাদের প্রাপ্তি, আর সেখান থেকে 2,000 টাকা আমরা পরবর্তী বছরের বা আগামী বছরের যে 2,000 টাকা আছে সেটা বাদ দেওয়ার পরে যে অংশটুকু থাকবে, যে 10,000 টাকা থাকবে, সেটাকে আমরা বলবো যে মুনাফা জাতীয় আয়। কারণ এই 10,000 টাকা হচ্ছে চলতি বছরের জন্য। আমরা প্রথমে বলছিলাম চলতি বছরের যেগুলো পাওয়া যায় সেটাকে মুনাফা জাতীয় আয় বলা হয়, আর টোটাল অগ্রিম বকেয়ার মোট মিলাই যত টাকা পাওয়া যাবে সেটাকে আমরা বলবো মুনাফা জাতীয় প্রাপ্তি। তো সুতরাং আমাদের মুনাফা জাতীয় আয় হচ্ছে যে চলতি বছরের লেনদেনগুলোকে বোঝায়। এবার আমাদের 6 নম্বর টপিক হচ্ছে যে মুনাফা জাতীয় প্রদান। মুনাফা জাতীয় প্রদান বলতে আমরা বুঝি যে চলতি বছরের মুনাফা সংক্রান্ত যাবতীয় নগদ পরিশোধকে বোঝায়। যেমন আমরা বলতে পারি যে অফিসের ভাড়া প্রদান 50,000 টাকা, যার মধ্যে 10,000 টাকা গত বছরে। তাহলে এই যে এখানে টোটাল আমি ভাড়া বাবদ কত টাকা পরিশোধ করছি? 50,000 টাকা পরিশোধ করছি। তাহলে আমার এই 50,000 টাকা হয়েছে মুনাফা জাতীয় প্রদান। ঠিক আছে, এখানে যার মাধ্যমে 10,000, 20,000 বিগত বছর বা চলতি বছরে যতই টাকা থাকুক না সেগুলো কিন্তু কাউন্ট হবে না। শুধুমাত্র যেই টাকাগুলো প্রদান করা হবে সেটাই মুনাফা জাতীয় প্রদানে আসবে। ঠিক আছে, যেমন অফিসের ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা, এই 50,000 টাকাই আমি আমার থেকে প্রদান করছি, আমার থেকে চলে গেছে, সেজন্য আমি বলছি এটা মুনাফা জাতীয় প্রদান। বাট মুনাফা জাতীয় ব্যয় না। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে আমার চলতি বছরে যতটুকু ব্যয় হবে ততটুকুই মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ হবে। যেমন আমাদের 7 নম্বর টপিক হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে যে চলতি বছরের জন্য, শুধুমাত্র চলতি বছর বা রানিং বছরের জন্য যে সমস্ত ব্যয় নিয়মিত হবে বা খরচ করা হবে সেগুলোকে বলা হবে মুনাফা জাতীয় ব্যয়। যেমন আমি উপরে মুনাফা জাতীয় প্রদানের জন্য যে উদাহরণটা দিয়েছি, অফিস ভাড়া প্রদান করা হয়েছে 50,000 টাকা, যার মধ্যে 10,000 টাকা গত বছরের জন্য। তো এখানে এই লেনদেনের ভিতরে যে 50,000 টাকা পরিশোধ করা হয়েছে সেটাকে আমরা বলছি যে মুনাফা জাতীয় প্রদান। কিন্তু মুনাফা জাতীয় ব্যয় 50,000 টাকা না, কেননা এই 50,000 টাকার ভিতরে গত বছর অথবা অগ্রিম মানে আগামী বছরের কিছু টাকা আছে। যেমন আমার লেনদেনে ছিল যার মধ্যে 10,000 টাকা গত বছরে, তার মানে আমি গত বছরের লেনদেনটা মুনাফা জাতীয় ব্যয় হবে না, গত বছরের লেনদেনটা সহকারে মোট পরিমাণটা মুনাফা জাতীয় প্রদান হবে। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কত হবে? 50,000 মাইনাস গত বছরেরটা 10,000 টাকা, তাহলে সমান 40,000 টাকা। তার মানে এই 40,000 টাকা হচ্ছে আমার চলতি বছরের অ্যাকচুয়াল মুনাফা জাতীয় ব্যয়। ওকে, আমাদের 8 নম্বর টপিক হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আসলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে কি বোঝায়? এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে যে ব্যয়গুলো দেখতে বা প্রকৃতিতে মুনাফা জাতীয়
কিন্তু এর সুবিধা 1 বছরের বেশি সময়ে ধরে পাওয়া যায়। 1 বছর অধিক সময় মানে আমি এমন কোনো কিছু ব্যয় করছি যেটা হচ্ছে 1 বছর না, যেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু 1 বছরের শুধু 1 বছরের সুবিধা না, আমি আরও 1 বছর অধিক সময় এটার সুবিধা ভোগ করতে পারবো। এ ধরনের ব্যয়কে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলা হয়। যেমন আমরা উদাহরণ দিয়ে বলতে পারি যে নতুন পণ্য গবেষণা ব্যয়। নতুন পণ্য গবেষণা ব্যয়, নতুন পণ্য গবেষণা ব্যয়, এটা মুনাফা জাতীয় ব্যয় হলো একটা পণ্যের গবেষণা করলে, একটা নতুন পণ্যের গবেষণা করলে এটার সুবিধা দীর্ঘদিন ধরে পাওয়া যায়। এরপর আমরা বলতে পারি ব্যবসায় স্থানান্তর খরচ। ব্যবসায় স্থানান্তর ব্যয় বা খরচ। ব্যবসায় স্থানান্তর খরচ, যেমন আমরা এক জায়গা থেকে ব্যবসায় আরেক জায়গায় নিয়ে গেলে, যেমন ধানমন্ডি থেকে মতিঝিল যদি ব্যবসায় স্থানান্তর করি, তাহলে আমাদের এই যে ব্যয়টা হবে সেটা মুনাফা জাতীয় ব্যয় প্রকৃতপক্ষে, কিন্তু এটার সুবিধা তো আমরা 1 বছর অধিক সময় পাবো, তখন এটাকে আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা বলতে পারি নতুন পণ্য গবেষণা ব্যয় একটি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আবার হচ্ছে যে ব্যবসায় স্থানান্তর ব্যয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এরপর আমরা বলতে পারি বড় অংশের বিজ্ঞাপন, মানে কয়েক বছরের অথবা 1 বছর অধিক সময়ের জন্য বিজ্ঞাপন। 1 বছরের অধিক সময়ের জন্য বিজ্ঞাপন। এটা অথবা লেখা থাকবে বিলম্বিত বিজ্ঞাপন। অথবা বিজ্ঞাপন 5 বছরের জন্য, মানে 5 বছরের জন্য। আমি এখানে 5 বছর উল্লেখ করছি, এখানে 2 বছর, 3 বছর, 4 বছর, যে কোনো বছর দেওয়া থাকতে পারে বিজ্ঞাপন। তখন আমরা 1 বছরটাকে বলবো, 1 বছরের বিজ্ঞাপন যেটা, সেটাকে বলবো মানে হচ্ছে 5-এর 1 অংশ, সেটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। 5-এর 1 অংশ মুনাফা জাতীয় ব্যয়। আর 5-এর 4 অংশ যেটা, মানে 1 বছর অধিক সময়ের জন্য যেটা করা হয়েছে, মানে বাকি 4 বছর, সেটাকে আমরা বলবো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে নতুন পণ্য গবেষণা ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয় এবং 1 বছর অধিক সময়ের জন্য বিজ্ঞাপন, অথবা বিলম্বিত বিজ্ঞাপন, অথবা বিজ্ঞাপন 5 বছরের জন্য। এটা যদি বলা থাকে, আমাদেরকে যদি বলে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো অথবা বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো, তখন যদি আমাদের 5 বছর দেওয়া থাকে, তাহলে আমাদের 5/4 অংশ আমরা বিলম্বিত বিজ্ঞাপন হিসাবে ধরবো। যেমন আমরা যদি বলি বিজ্ঞাপন 5 বছরের জন্য 20,000 টাকা দেওয়া হয়েছে, 5 বছরের জন্য 20,000 দেওয়া হয়েছে, তাহলে এখানে বিলম্বিত বিজ্ঞাপন কত? 5-এর 4 অংশ, তাহলে এখানে হচ্ছে যে 16,000 টাকা আমাদের বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে মুনাফা জাতীয় ব্যয় কত, মানে শুধু বিজ্ঞাপন কত? শুধু বিজ্ঞাপন হচ্ছে যে 20,000 ইন্টু 5-এর 1 অংশ, 5-এর 1 অংশ মানে হচ্ছে যে 4,000 টাকা। তাহলে এখানে 4,000 টাকা হচ্ছে যে মুনাফা জাতীয় ব্যয়, আর এখানে 16,000 টাকা হচ্ছে যে বিলম্বিত বিজ্ঞাপন। এটাকে বলা হয় বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। তো আমাদের এই টপিকগুলো যদি কোনো স্টুডেন্ট ভালো মতো আয়ত্ত করতে পারে, তাহলে এই অধ্যায়ে প্রত্যেকটা সৃজনশীল খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবে। আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।